আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। গত ২-৩ দিন যাবৎ একটা বিষয় নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনিযুক্ত কোচ পিটার বাটলার এবং বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা আছেন তাদের মধ্যে। বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা পিটার বাটলারের অধীনে কোনোভাবেই প্র্যাকটিসে যেতে ইচ্ছুক না। তাদের স্পষ্ট কথা হচ্ছে যে আমরা এই কোচের অধীনে প্র্যাকটিস করব না, এবং তারা তাদের কথা ফেডারেশনকে জানানোর পরেও ফেডারেশন তাদেরকে বলছে যে আপনারা প্র্যাকটিসে যান, আমরা দেখব কি করা যায়। কিন্তু মেয়েরা প্র্যাকটিসে না যেয়ে সরাসরি প্রেস কনফারেন্স ডাকে। প্রেস কনফারেন্সে তারা সরাসরি বলে দেয় যে আমরা এই কোচের অধীনে প্র্যাকটিস করব না, এবং তাদের কিছু শর্ত দেয়। কোচের যে মিসবিহেভ সেই বিষয়গুলো তারা তুলে ধরে। এর মধ্যে কোনো কিছু প্রফেশনাল ছিল না। তারা যে কথাগুলো বলছে সেগুলা বলতে পারেন যে পার্সোনালি। তো পার্সোনাল বিষয় নিয়ে এখানে আলোচনা করার কিছু ছিল না। আর পিটার বাটলারের ব্যাপারে যদি বলতে যাই, ওনার ব্যাপারে মানে নেগেটিভ কোনো কিছু বলার নাই, কারণ উনি বাংলাদেশ এলিট একাডেমির কোচ হওয়ার পূর্বে উনি যে সমস্ত দলগুলা বা যে সমস্ত ক্লাব বা যে সমস্ত দেশে তিনি কোচিং করাইছেন, আজ পর্যন্ত এই ধরনের কোনো ধরনের বিতর্কিত কোনো নিউজ তার সম্বন্ধে জানা যায়নি। দুঃখজনক যে আমাদের মেয়েরা এই সমস্ত বিষয় নিয়ে কথা তুললো বা এই সমস্ত বিষয় নিয়ে মানে মিডিয়ার সামনে। এটা অবশ্য অনেকদিন ধরেই চলতেছিল। সাব ফুটবল চ্যাম্পিয়নশিপের সময় থেকে এটা শুরু হয়, এবং এইটার বিস্ফোরণটা ঘটলো গত ২-৩ দিন আগে। এখন বিষয়টা হচ্ছে এরকম, এই অভিযোগগুলো উত্থাপন করলেন তার যে প্রোফাইল এবং সে যে মাপের কোচ। তো আপনার এই সমস্ত অভিযোগগুলো তো এখানে টিকবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেই কয়জন প্লেয়ার এটার মধ্যে ইনভলভ আছেন, তাদের মধ্যে তো ধরেন যে ৩-৪ জন তো অলরেডি সবসময় সাইড বেঞ্চে বসে থাকে, তাদের ফর্ম নেই, আউট অফ ফর্ম। আর যে ২ জন আছেন তারাও মোটামুটি বলতে পারেন যে যায় যায় অবস্থা। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে তারা যে বাকি সবাইকে নিয়ে জড়ায় নিয়ে ফেললো এটার ভিতরে, তাদের তো এখন এই মুহূর্তে দলে টিকে থাকা খুব মুশকিল। অন্যদেরকেও যে তারা জড়ায় ফেললো, তারা যে সমস্ত কথাগুলো বলছে, যেমন ধরেন পার্সোনাল কিছু বিষয় বলছে, ওগুলা নিয়ে আমি আলোচনা নাই করি, মিডিয়াতে অনেকে হয়তো শুনতে পারছেন। রূপনা চাকমার বিষয়টা আমি আলোচনা করতে পারি, যে কোচ নাকি বলছে তার হাইট কম। হ্যাঁ, এই হাইট নিয়ে একটা গোলকিপার ন্যাশনাল টিমে খেলে, এটা বলতেই পারে একটা কোচ। কারণ তার আগে যারা কোচিং করাইছে, কেউ ২ বছর করাইছে, কেউ ৭ বছর ৮ বছর করাইছে, তো তারা যে এতদিন প্র্যাকটিস করাইলো, একটা মেয়ে শর্ট হাইট নিয়ে একটা ন্যাশনাল টিমের ক্যাম্পে আছে, এবং সে বছরের পর বছর গোলকিপার হিসাবে সেই ১ নম্বরে আছে। এবং এই ৭ থেকে ৮ বছরের মধ্যে আপনারা একটা অল্টারনেটিভ গোলকিপার খুঁজে বের করতে পারলেন না ১৯ কোটি দেশের মধ্যে, যে বাই চান্স যদি আমার প্রয়োজন পড়ে বা এই গোলকিপার যদি ইনজুরি হয়, তাহলে সেকেন্ড গোলকিপার কি হইতে পারে, সেই বিষয়গুলোই নিয়ে আলোচনা করছে। এটাকে এখন তারা নেগেটিভ বানাইতেছে বা না, সেটাতে কিছু আসে যায় না। তার যে কথা আছে তার কথাটা আমি একমত তার কথার সাথে। তো এখন বিষয়টা হচ্ছে যে নারী প্লেয়াররা যে সমস্ত কথাগুলো তুলছে, এটা যে শুধুমাত্র আমাদের ফুটবলের জন্য একটা কলঙ্কময় তা না। এই আলোচনাগুলা আমাদের দেশের বাইরেও চলে গেছে। তো তারা এই কাজগুলা না করলেও পারতো। এখন বিষয় হচ্ছে যে এটা যত তাড়াতাড়ি সমাধান হয়ে যায় ততই ভালো। কেননা আমি মনে করি যত সময় যাবে নারী ফুটবলারদের জন্য এটা ক্ষতিকর। কারণ তাদেরকে বুঝতে হবে যে তারা আসলে কোন ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছে, এবং বছরের পর বছর ফুটবল ফেডারেশন, যে ফুটবল ফেডারেশনের নুন আনতে পান্তা ফুরায়, সেই ফুটবল ফেডারেশন তাদেরকে গাইডের টাকা দিয়ে পালছে বলতে গেলে। এবং আজকে তারা যে পর্যায়ে আছে, এই পর্যায়ে আসার জন্য ফুটবল ফেডারেশনের অনেক অবদান আছে, যেটা বলে আর শেষ করা যাবে না। তো আজকে সেই ফুটবল ফেডারেশন এগেনস্টে তারা তাদের স্বার্থে আঘাত লাগার কারণে তারা অন্য কোনো কারণ নেই। এখানে এখানে স্পষ্টই বোঝা যাচ্ছে তাদের স্বার্থে আঘাত লাগছে, এবং স্বার্থে আঘাত একটি, সেটা হচ্ছে এই কোচ যে পারফর্ম করতে পারে না তাকে খেলাবে না, সোজা হিসাব। এটা আমাদের দেশীয় কোচ না যে সম্পর্ক ভালো আছে সেই হিসাবে আপনি মাঠে নেমে যাবেন। আমরা দেখছি এর আগেও যে একটা মেয়ে আছে শামসুন নাহার জুনিয়র, তাকে আমরা আগে যে কোচগুলা ছিল, এর আগে যে ২-৩ জন কোচ ছিল, তারা একজন
তাকে স্টার্টিং 11-এ খেলায় নাই। কিন্তু এই কোচ আসার পরে উনি কিন্তু একমাত্র কোচ যে শামসুন নাহার জুনিয়রকে স্টার্টিং 11-এ খেলাইছে। বাকি সবাইরা কিন্তু তাকে সাইড বেঞ্চে বসায় রাখছে, রিপ্লেসমেন্ট হিসেবে তাকে খেলাইছে। এবং এই কোচ আরো কিছু প্লেয়ার দিছে, একদম স্পষ্ট করে বলতে পারি, যেমন স্বপ্না রানী, তারপর সাগরিকা। তো এই সমস্ত প্লেয়ার গুলো সে দিছে, সত্যিকার অর্থে সে দিছে, এই সাহস কেউই করতে পারতো না। তো সে যে কোন মাপের কোচ সেটা মানে মোটামুটি বাংলাদেশের যারা ক্রীড়া প্রেমিক তারা বুঝে গেছে। আর যারা এখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছেন বা এই বিষয়টা নিয়ে যারা ইস্যু হিসাবে ধরছেন যে এই কোচের আন্ডারে আমরা খেলবো না বা প্র্যাকটিস করবো না, তাদের কিন্তু বলতে গেলে যে তারা যেই মানে যে সিদ্ধান্তটা নিছেন তাদের মধ্যে 5 জন ব্যক্তিকে আমি আইডেন্টিফাই করে বলতে পারি যে এই 5 জন হচ্ছে মূল। 1 নম্বর হচ্ছে সাবিনা, 2 নম্বর হচ্ছে মাসুরা পারভিন, 3 নম্বর কৃষ্ণা, 4 নম্বর সানজিদা এবং 5 নম্বর নির্ভয় ইয়াসমিন নীলা। এই 5 জনের মধ্যে 2 জন তো মোটামুটি এখন দলে আছে, তাও না থাকার মতো, আর 3 জন তো অনেক আগের থেকে সাইড বেঞ্চে বসা আছে। তো এরা কি বললো না বললো এদের কথা আমার মনে হয় কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই। আর এরা যে তাদের সাথে আর অন্য প্লেয়ারদেরকে নিছে, দলে জড়াই নিছে, এখান থেকে এই সিন্ডিকেট থেকে বাইর করে নিয়ে আসতে হবে এদেরকে। এবং এই 5 জনের মানে ব্যাপারে ফেডারেশনের কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিতে হবে, যাতে পরবর্তীতে এই দৃষ্টান্তটা দেখে অন্যরা সাবধান হয়ে যায়। এই বিষয় নিয়ে আরো আলোচনা করব, আজকে এখানেই শেষ করলাম। ইনশাল্লাহ বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আবার আলোচনা হবে। আসসালামু আলাইকুম।